পুকুর পাড়ের পতিত জমিটুকুতে আনাজপাতির চাষ করে গজেন সাত দুবেলা দুসন্ধে খাওয়া পড়ার জ্বালায় মরতে মরতে বেঁচে থাকার একটা রাস্তা খুঁজে পেল। গজেনের বাবা নবনীশাতের বাসনা ছিল কোনো রকমে অবস্থাটার একটু ভুল পাল্টাতে পারলেই বাঁশ খড়ি কিনে ওই ডাঙাতেই একটা পানির বুরুজ তুলবে। বাসনা পূর্ণ হবার আগে নবনীকে স্বর্গবাসী হতে হলো। নবনীর মৃত্যুর প্রায় বছর দেড়েক জায়গাটা বুনো আগাছার জঙ্গলই হয়েছিল। মগজে বুদ্ধিটা আসার সঙ্গে সঙ্গে গজেন উঠে পড়ে লেগে গেল সেখানে বাগান বানাতে, শাকসবজির বাগান। একাই গতরে খেটে মাটি কুপিয়ে চারিপাশে কাটা বাবলা আর রং চিতের ঘন বেড়া দিয়ে ভেতরের ছোট্ট জায়গাটুকুতে অল্প কিছুদিনের মধ্যে ফল ফসলের সমারোহে সবুজের হাট বসিয়ে ফেললে। ফল ফসলগুলো শুধু যে ঘরে খেয়ে বেঁচে থাকার ভরসা এনেছে তা নয়, সেগুলো হাটে বাজারে বিক্রি করে যে নগদ পয়সা আসে তা থেকেও বেঁচে থাকার অন্যান্য অনেক প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করা যায়। অডিও বুক বাই বাণীস্মৃতি চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আপনারা শুনছেন পূর্ণেন্দু পত্রীর লেখা ছোট গল্প পুঁই পালংয়ের স্বাদ। এখন আনাজ তরি তরকারির বাজারটা ক্রমশই চড়ছে। আজ একরকম, কাল অন্যরকম, তাই ক্রমশই তার লোভ লালসাও বেড়ে চলেছে লাভের গন্ধে। এই চড়া বাজারের মরশুমে সে যদি মোটা মূলধনের আনাজ ব্যবসায় নামাতে পারত, তাহলে হ্যাঁ, একবার নেড়ে চেড়ে হাতে সুখ আসত। খেয়ে দেয়ে ভাতের সুখটা মিটত বটে, কিন্তু বেশি সুখের জল্পনা কল্পনায় বেশি মাথা ঘামাতে গেলে তার মাথার শিরা টনটন করে। তখন সে তার নিজের নৈরাশ্যকেই নিজে প্রবোধ যোগায়। কেন, এতেই বা সুখটা কি কম? মাটির দাম নেই, গতরটা নিজের। ফল ফসলের চারা বা বীজ জোগাড় করতে ক পয়সাই বা লাগে। রোদ জলের পরমায়ু যোগাচ্ছে আকাশ প্রকৃতি, প্রায় বিনা মূলধনে। এটাও কি কম লাভের ব্যবসা নাকি? গজেনের দুঃখ দরিদ্রের সংসারে একটু একটু করে জীবনের জেল্লা ফুটতে শুরু করেছে। তা বলে এমন নয় যে উর্বশীকে দেখে গজেনের মনে হয়েছে তার বউ সত্যিকারের উর্বশীর মতো স্বর্গ মর্তের সেরা সুন্দরী। শুধু উর্বশীর গালে মুখে একটু মাংস লেগেছে। গোল বাতাবি লেবুর মতো না হলেও গালটা যে মাংসের তৈরি তা অনুভব করা যায়। মাস দুয়েক আগে উর্বশীর গালে সপাটে একটা চর কষাতে গিয়ে তার চোয়ালের হাড়ে গজেনের কড়া পড়া হাতের আঙুলগুলো ঠোক্কর খেয়েছিল। আজ যদি তেমনি কোনো কারণে মাথা গরমের ঝোঁকে চর কষাতে হয়, তাহলে না, সেরকম মন মেজাজ আর নেই গজেনের। প্রায় দুবেলা দুসন্ধে অনাহার, অর্ধাহার অথবা তুষ কুড়ো মেশানো খুদের জাউয়ের অখাদ্য খাবারের বদলে
মাজা দাঁতের মতো সাদা ভাত আর বাগানের তাজা আনাজের তৈরি ডালনা চচ্চড়ি স্বাদ পেতেই উর্বশীর গালের মতো গজেনের স্বভাবটাও পরিবর্তন ঘটেছে কিছুটা। রোগা ভোগা একপাল ন্যাংটো আধ ন্যাংটো বুনো শুয়োরগুলোকে নিজের ছেলের মতোই আদর করে সে। কদিন আগে নিজের গরজেই উর্বশীর জন্য একটা মাঝারি গোছের শাড়ি কিনে এনেছে। নিজের জন্য বানিয়েছে মোটা মার্কিন থানের একটি ফতুয়া, শীতকালে শীত কাটাবার কথা মনে করে। আর একদিন বাজারে বেচা কেনা শেষে বাড়ি ফেরার পথে বনমালীর সেলুনে নগদ 4 আনা দিয়ে চুল দাড়ি কামিয়েছে। উর্বশীর ফরমাস মতো টুকিটাকি ঘর সংসারের আরও কিছু জিনিস কেনার কথা মনে মনে ছক আছে তার। গজেনের নিজেই অবাক হয়ে ভাবে নিজের পাল্টে যাওয়া মনের চেহারাটার কথা। বুঝতে পারে, ইস কি রসকসহীন শুকনো কাঠখোট্টাই না হয়ে গিয়েছিল তার মেজাজটা। ডাল ভাত টাকা পয়সার সঙ্গে মানুষের মনের যে নারীর সম্পর্ক। একদিন পারুলি এসেছিল বাজার করতে। মজার মেয়ে বটে একটা, এমনভাবে কথা কয় তাকায় যেন গজেন সাতকে সে জীবনের কোনো দিন দেখেনি, চেনে না। তোমার পুঁই পালঙের কত করে দর গো ও দোকানি? আর এই বুড়ো বেগুনের দরই বা কি? গজেনও জবাব দিল সঙ্গে সঙ্গে, না তাকিয়ে না হেসে, বুড়ো নয় গো, একদম বুড়ো, ছুঁয়ে দেখো না। জবাবটা দেওয়ার পর গজেন তারিফ করে নিজের রসবোধকে, আর ভাবে, অবাক হয়, ঠিক ঠিক জবাবটা দিয়ে পারুলিকে হতভাগ করার মতো বুদ্ধি কি করে এলো তার মনে। সেই সঙ্গে আরও একটা ভাবনা তার মাথায় জুড়ে বসে। আনাজ কিনতে এসে পারুলি সেদিন ঝুঁকে কোচর পেতে বেগুন নিচ্ছিল। তখন গজেনের চোখে পড়েছে তার শরীর ও বুকের গড়নটা বেগুনের মতোই পুষ্ট, অথচ ওর জীবন ভরা দুর্ভাগ্য, সংসার ভরা দুর্দিন। জীবনটা কি ব্যর্থ নয় তার? অমন শরীরকে সমাদর করার কেউ নেই যার জীবনে। একদিন বনমালী তার সেলুন থেকে গজেনকে দেখে হাঁক দেয়, হ্যাঁ গজেন, শুনে যা, শুনে যা না রে তাড়াতাড়ি। গজেন কাছে আসতে আসতেই বলে, এই দিকে নয়, ওই দিকে, ওই বড় রাস্তার দিকে টাকা। দেখতে পাচ্ছু সাদা পাঞ্জাবি গায়ে ঢ্যাঙ্গা মতো একটা লোক যাচ্ছে? ওই যে রে, ছাতা মাথায়, বেটে লোকটার পাশে। ওকে চিনতে পারু? গজেন বলে, না। কে বলো তো? আমি চিনি নাকি? বনমালী একজন খদ্দেরের গালে সাবান মাখিয়ে ঝোলানো চামড়ার ফিতেই খুঁটটা শান দিতে দিতে বলে, ওকে চিনুনি? ওই তো পারুলির ভাতার, বাসুল্যের মানিক প্রধান। আমার দোকানে এসেছিল চুল ছাড়তে। তাই নাকি? তা পারুলির খবর টবর জিজ্ঞেস করলো? নিজের ছেলের কথা কিছু জিজ্ঞেস করেনি? হ্যাঁ করলো বই কি।
সব খবর জিজ্ঞেস করলে। জানু, লোকটার বোধ হয় মন পড়েছে। পারুলির টানে না হোক, ছেলেটার টানে বোধ হয় নরম হয়েছে। প্রায়ই তো যাতায়াত করে এইখান দিয়ে। আসলে লোকটার মনের ভাব কি জানু, আশেপাশে ঘুরছে। শ্বশুর বাড়ির কেউ দেখতে পেয়ে যদি একটু সাধাসাধি করে, তাহলেই রাগ ভঞ্জন মান ভঞ্জন। খবরটা শুনে গজেনের মনে পারুলির জন্য অন্য এক অদ্ভুত সমবেদনা জাগে। স্বামীর সংসার থেকে বিতাড়িত হয়ে দীর্ঘকাল বাপের বাড়ির দুঃখ কষ্টের সংসারে পারুলির জীবনটা কত কষ্টেই না চলেছে। গজেন ঠিক করে সন্ধ্যার পর পারুলির বাড়িতে গিয়ে মানিক প্রধানের খবরটা দিয়ে আসবে। কিন্তু নানা কারণে যাওয়া হয়ে ওঠেনি তার। একদিন দুদিন নয়, পর পর কদিন। চাষবাসের কাজ শেষ হয়ে গেলেও মাঝে মাঝে গিয়ে জমিতে আগু মেরে আসতে হয়। তাছাড়া কদিন প্রচুর বর্ষা লাগাতে জল জমে আনাজপাতির যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার ঝামেলা ঝঞ্ঝাট সামলাতেও ভারী ব্যস্ত হতে হয় তাকে। একদিন শেষ বিকেলে গজেনকে চমকে দিয়ে পারুলি তার বাগানে এসে দাঁড়ায়। শেষ বিকেলের রাঙা আলোয় চওড়া চওড়া পুঁই পালং ইত্যাদি সবুজ গাছগুলোয় সোনালি আভা ফুটেছে। চারপাশে একটি নিবিড় ঘন সবুজ ও সোনালিতে মেশানো উজ্জ্বল রঙের সমাবেশের মধ্যে দাঁড়িয়ে পারুলির গায়ের শ্যামল রঙও বদল ঘটে যায় কিছুটা। পারুলি বলে, সেই আসতেই হলো একবার, বাড়িতে কুটুম এসে গেলেন একজন। কুটুম? গজেনের মনে পড়ে মানিক প্রধানের কথা। শেষ পর্যন্ত সে কি নিজেই ধরা দিয়ে নিজের পাপ অন্যায়ের প্রায়শ্চিত্ত করল নাকি? কুটুম? কুটুম আবার কে এলো? ছোট বোনের বর এলো। কুটুমটি যে মানিক প্রধান নয়, এটা জেনে গজেন খুশি হয়। মানিক প্রধানের খবরটা পারুলিদের বাড়িতে নিজের মুখে জানানোর সুযোগটা এখনো হারায়নি সে। গজেন জিজ্ঞাসা করে, তা কিছু কি চাই নাকি? কি দরকারে এইখানে আসা হয়েছে গা? কিছু আনাজপাতি নিতে। এক সের পুঁই শাক আর এক পো করে বেগুন আর ঢেঁড়স দাও দেখি। গজেন বলে, এ বাগান থেকে তো আর বেচা কেনা করিনি। মাপতে ওজন করতে গেলে দাড়িপাল্লা আনতে হবে বাড়ির থেকে। তার চেয়ে আমি বরং তোমায় কিছু খেতে দিচ্ছি, নিয়ে যাও। বর্ষার অতিরিক্ত জলে গোড়া পচে যেসব গাছের ফসল নষ্ট হয়ে গেছে, এতক্ষণ সেইগুলোকেই বেছে সাফসুফ করছিল গজেন। কিছু বাদ সাদ দিয়ে ওর মধ্য থেকেই আবার ভালো কিছু বেছে হাটে টাটকা আনাজের সঙ্গে বিক্রি করা যাবে। গজেন সেই জমানো আনাজপাতি থেকে ভালো মন্দ মিশিয়ে কিছু দেয় পারুলিকে। বিনা পয়সায় এতগুলো আনাজ পাওয়ার আনন্দে যাওয়ার সময় পারুলি খানিকটা শুকনো খাতির করে। এসো না গো মোদের বাড়ি, নতুন জামাইকে দেখবে। মুখ মিষ্টি করাবে নাকি? সে হবে ক্ষণ। যাবার পথে
একটু থমকে দাঁড়িয়ে পারুলি হেসে জবাব দেয়, তুচ্ছ 2-10 পয়সা আনাজের দামের চেয়ে অনেক বেশি দামের হাসি। গজেনের সন্ধেটা পেরোতে না পেরোতেই ঘরে মন টিকতে পারে না। উর্বশী তালের বড়া ভাজছিল। একটু বসতে বললে গজেনকে। একটু বসতেই হতো, কিন্তু কীভাবে গজেন উঠে পড়ল। সেই তালের বড়া জুটে গেল পারুলিদের বাড়ি। তালের বড়ার সঙ্গে 2টো রসগোল্লা। বোঝা গেল রসগোল্লাটা এনেছে নতুন জামাই। জামাইকে দেখে মন্দ লাগলো না। বয়স অল্প, লাজুক ও মেলি ধরনের মুখ। কোথাকার শাওলা গানের দলে বেহুলা সাজে, ভালো গান জানে। চাষি ভুষিদের ঘরে সচরাচর যেমন জামাই আসে তেমন নয়। পোশাক পরিচ্ছদে সভ্য ভব্যতার ছাপ আছে। আর গজেনের সবচেয়ে অবাক লাগলো সেই অল্প বয়সের মুখচোরা জামাইকে কেন্দ্র করে পারুলির অতিরিক্ত গায়ে পড়া রং ঢং, আদর আবদার, ছল চাতুরি। গজেনের কারণটা বুঝতে পারে বলে তার মনের মধ্যে অভাগিনী পারুলির জন্য একটা কোমল বেদনা উৎসারিত হয়। শেষ পর্যন্ত সকলের সামনে পারুলির মাকে উদ্দেশ্য করে গজেন মানিক প্রধানের কথাটা বলে। মন পড়েছে লোকটার, এ পক্ষ থেকে একটু ডাকা হাঁকা পেলে লোকটা এবার সব গণ্ডগোল মিটিয়ে নিজের সংসারে ফিরিয়ে নিয়ে যাবে পারুলিকে। পারুলির মা কপালে অনেকগুলো চিন্তার রেখা ফুটিয়ে যখন গজেনকে মানিক সম্বন্ধে আরও 2-1টা প্রশ্ন করছিলেন, সেই সময় দলিতা নাগিনীর মতো ফুঁসে উঠল পারুলি। তোমাকে এত সাউগারি ফলাতে কে বলেছে এইখানে এসে? দালালি করতে এসেছো বুঝি? যার বউ ছেলের দরকার সে নিজে এসে পায়ে তেল দিয়ে আবাহন করতে পারে না? তোমাকে ওকালতি করতে হবে না কেন তার হয়ে? সে নিজে আসুক না, মুড়ো ঝাঁটা ঝাঁটিয়ে বিদায় করবনি। পারুলির রণচণ্ডী মার্কা মূর্তি দেখে গজেন ভড়কে যায়, লজ্জাও পায়। অপমানিত আরও বেশি হয়। একটা বিদেশি অচেনা লোকের সামনে তার মান মর্যাদা মাটি হয়ে গেল ভেবে। সে পারুলিকে হাসলে অমন সুন্দর দেখায়, সে পারুলি যে রাগলে এমন ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, এমন প্রত্যক্ষ অভিজ্ঞতা তো গজেনের আগে হয়নি। মনটা তার বিষিয়ে যায়। বাড়ি ফিরে গোগ্রাসে 1 থালা ভাত খায় সে। উর্বশীর রান্না কুচো চিংড়ি দিয়ে কুমড়ো পালংয়ের তরকারিটা অমৃতের মতো মনে হয়। শরীরের রং জেল্লা বাড়ার সঙ্গে সঙ্গে রান্নার হাড়টাও কি উর্বশীর খুলে গেছে নাকি? অনেকদিন পরে বাজারে যাওয়ার পথে পারুলির সঙ্গে আবার দেখা হয় গজেনের। ঘাট থেকে বাসন মাজা ফেলে পারুলি ডাঙায় উঠে এসে বলি, ও কাজের মানুষ, 1 মিনিট দাঁড়াবার ফুরসত নেই বুঝি? গজেন কোনো জবাব না দিয়ে কেবল থামে একটু। মাথায় আনাজের ঝোড়া। রেগে বুঝি টং হয়ে আছো সেদিনের গালমন্দের কথায়? রাগ কি আর সাধে করেছি?
তোমার গায়ে পড়া দরদ দেখে হয়েছি। গজেন বলে, আমি কি নিজের জন্য কথাটা বলেছি? তোমার ভালোর জন্যই বলেছি। পারুলি ঠোঁট উল্টে হাসে, কিন্তু পরক্ষণে কথা বলে হাসির উল্টো ধরনের। কেন গো, তুমি কি আমার ভরণ পোষণের মালিক নাকি, যে আমার ভালো মন্দের কথা ভাবতে হবে তোমাকে? সেদিন অপমানটা বিনা বাক্যে গায়ে মেখে নিয়েছে বলেই বুঝি পারুলির সাহস বেড়ে গেছে রাস্তায় ঘাটে তাকে অপমান করার। গজেন ভাবে, একটা কোনো রকম নোংরা কথা বলে পারুলির বাড়াবাড়ি রকমের ঔদ্ধত্যের জবাব দেয়, কিন্তু তার বদলে সে এক পলকে পারুলির শরীর ও স্বভাবের মধ্যেকার বৈপরীত্যের কথা ভেবে নিজে কেমন একটা নিরাবয় বেদনা উপলব্ধি করে। পারুলির সামনে না দাঁড়িয়ে হনহন করে হাঁটা শুরু করার মুখে দুর্বল ভঙ্গিতে বলে যায়, ভরণ পোষণের মালিক না হলেও বুঝি মানুষের সুখ দুঃখের কথা ভাবতে নেই? আকাশের ওপর থেকে সন্ধেটা ক্রমশ ভারী হয়ে মাটির দিকে নামছে। পুকুরের জলে ম্লান হয়ে আসছে গাছের ছায়া। চারপাশে ভয়ঙ্কর স্তব্ধতা। কত দূরে একটা গাছে এক পাল কাকের চেরা গলায় কলরব ঘাটে দাঁড়িয়ে শুনতে পাচ্ছে পারুলি। মাঠ থেকে ধানের সতেজ চারার গন্ধ ভাসছে হাওয়ায়, তার সঙ্গে ভিজে মাটির। পারুলি ঘাটে এসেছে গা ধুতে। পুকুরে নেমে শরীরটাকে জলে ভিজিয়ে তোলার আগে অকারণে এক ঠায়ে সে দাঁড়িয়ে ছিল চুপচাপ। তার চোখের দৃষ্টি পুকুরের ওপারে লম্বা লম্বা নারকেল গাছের মাথার ওপরে বিস্তৃত আকাশের দিকে। আনমনে কতক্ষণ সে কি ভাবছিল তা সে নিজেই জানে না। তার ছোট বোন ঘাটের সামনে তুলসী মঞ্চে সন্ধ্যের পিদিম দেখাতে এলে পারুলি সজাগ হয়ে তরতর করে ঘাটের সিঁড়ি ভেঙে জলে নেমে যায়। পারুলির আনমনা ভাবটা কেবল যে ছোট বোন মনসারই চোখে পড়ে তা নয়, জামাই গণেশও চোখ এড়িয়ে যায় না। সকাল থেকে তার মনটাও বর্ষা ঋতুর মতো মেঘলা মেঘলা। কাল তার চলে যাওয়ার দিন। কাল সকালের পর আবার কতদিন সে মনসাকে দেখতে পাবে না। বিয়ের সময়কার মনসার শরীর মন অনেক বদলে গেছে এক বছরে। আগে কাছে ডাকলে ঘোমটার আড়ালে থরথর করে কাঁপত, এখন ঘোমটা খুলে চোখ দুটোকে চড়ুই পাখির মতো নাচিয়ে ঘুরিয়ে পানের পিক মাখা ঠোঁটে ফিকফিকিয়ে হাসে, কাছে এসে দাঁড়ায়। আরও কাছে ডাকলে কাজের ছল করে দূরে সরে যায়, আবার রাগ করে আরও দূরে সরিয়ে দিতে চাইলে গলা জড়িয়ে বুক জড়িয়ে শরীরটাকে মাতিয়ে তোলে। আজকের একটা রাত্রিতে একসঙ্গে কত রাত্রির ভালোবাসা সে বাসবে, তার ওই বিরামহীন চিন্তার ফাঁকে গণেশের চোখে পড়ে পারুলির গম্ভীর আনমনা মুখটা। কিন্তু এর কারণ জানবার কৌতূহল প্রকাশ করতে সাহস পায় না সে। হয়তো সকলের সামনে সেদিনকার গজেনের মতো
তাকেও অপমান করে বসবে। গণেশের চোখে মনসা যাই হোক, আসলে তো সে 11 বছরের একরত্তি গেরি মেয়ে। শরীরের গড়নের জোরে একটু বড় মনে হয়। চাষি ভুষির সংসারে এই রকমই হয়ে থাকে। বিছানায় শুতে আসার কিছু পরেই মনসার চোখ ঘুম জড়িয়ে আসে সারাদিনের পরিশ্রমের ক্লান্তিতে। কাল সকালের পর থেকে বুকে জড়িয়ে ঘুমাবার মানুষটাকে আর সে বুকের পাশে পাবে না। এই বেদনাকর অনুভূতির প্রতি তার মন যতই সকরুণ রকমের সজাগ থাকুক, ঘুম জিনিসটার ক্রিয়া তাকে শরীর মনে নিস্তেজ করে রাখে। গণেশ নানা ফন্দি ফিকির খাটিয়ে তবুও অনেকটা রাত্রি পর্যন্ত জাগিয়ে রাখার দুঃসাধ্য চেষ্টা করে। তার ফলেই কিছুক্ষণের মতো সে একবার জেগে ওঠে, কিন্তু একটু পরে যখন কানে আসে মনসার মৃদু নাক ডাকার শব্দ, রাগে দুঃখে অভিমানে গণেশের ইচ্ছে করে এই ঘুম কাতুরে মেয়েটার গালে ঠাস করে এক চড় কষিয়ে এক্ষুনি তার টিনের সুটকেসে জামা কাপড় ভরে নিয়ে এখান থেকে চলে যায়। গণেশ এতখানি করতে পারে না বটে, কিন্তু দরজা খুলে বাইরে বেরিয়ে আসে বিছানা ছেড়ে। ভিজে উঠোনে সবুজ শ্যাওলা জমেছে, আকাশ মেঘলা, হয়তো শেষ রাতে বৃষ্টি হবে। গণেশ ভাবে, বৃষ্টিতে পথে ঘাটে এক হাঁটু জল জমলেও কাল সে এখানে অন্ন গ্রহণ করবে না। এমনকি মনসার চোখের জলেও যদি কোনো দিন এই উঠোনের মাটিতে এমনি শ্যাওলা জমে ওঠে, তবেও ফিরবে কি না সন্দেহ। সে কি এতই অপদার্থ যে মনসার মতো একটা এক ফোঁটা পুচকে মেয়ের কাছে হাতে পায়ে ধরে খোশামত করে ভালোবাসা আদায় করবে? মনের মধ্যে একটা বিশ্রী ফাঁকা জ্বালা মোচড় খেতে থাকে তার। সেই সঙ্গে পেটের মধ্যেও কিসের যেন কামড়ানি ওঠে। শ্বশুর বাড়িতে এসে কয়েকদিন ধরে কেবলই পুঁইশাক আর কুমড়োর ঘন্ট খাচ্ছে। তারই ফলে হজম শক্তির কোনো রকম ব্যাঘাত ঘটে গেছে বোধহয়। পাশের ঘরে থাকে পারুলি। সে এতক্ষণ জেগেই ছিল। ওদের কথাবার্তা কানে এসেছে তার। সেও কিছুকাল একটা পুরুষের সঙ্গে কাটিয়েছে, কিন্তু পুরুষ মানুষের অমন মেয়েলি স্বভাব তার চোখে পড়েনি। খানিকটা ঈর্ষায় এবং বিরক্তিতে তার একবার ইচ্ছে করছিল নিজের ঘুমন্ত ছেলেটাকে চিমটি কেটে জাগিয়ে তোলে। ছেলেটা ভ্যাঁ করে চেঁচিয়ে কাঁদলে ওদের রাত জাগা ভালোবাসার গচর গচর তাকে আর শুনতে হবে না। কিন্তু ক্রমশ পাশের ঘরটাকে সারা শব্দহীন হতে দেখে পারুলি উৎকর্ণ। বোধহয় মান অভিমানের পালা। শেষ পর্যন্ত গণেশের খিল খুলে বেরিয়ে আসার শব্দে অবাক হলো পারুলি, এবং অনেকক্ষণ সময় কেটে যাবার পরও সে ঘরে ঢুকল না বুঝে পারুলি নিজেই বেরিয়ে এলো। দরজা খুলে দেখল গণেশ বোকার মতো আকাশের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। কি গা, দাঁড়িয়ে কানে হেথা? গণেশ উত্তর দেয় না।
ও বুঝি ঘুমিয়েছে? গণেশ কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকে। সমস্ত বাড়িটা গণেশের না বলা কথার মতো নিশ্চুপ। মানুষের জগতে এই মহা নিস্তব্ধতার সুযোগেই যেন আকাশে মেঘের জগতে একটা বিরাট দূরভিসন্ধি পাকিয়ে উঠেছে। মেটে রঙের জল ভরা বনত চাপা চাপা মেঘগুলো যেন একজন আরেকজনকে ঠেলা দিয়ে ছুটে নেমে আসতে চাইছে। কি যে ওদের ক্ষুধা কে জানে। পারুলি গণেশের গা ঘেঁষে দাঁড়ায়, মৃদু হেসে বলে, মানবীবান চলছে নাকি গা? নইলে বউকে ছেড়ে বাইরে এসে দাঁড়িয়ে থাকে কেউ? উহ, মেয়েটার অমনি স্বভাব, একটু ঘুম কাতুরে। ওকে একটু সহ্য সাময় করে নিতে হবে তোমাকে। পারুলির কথাগুলো কত অন্তরঙ্গ, দরদ মাখানো। গণেশ ভাবে পারুলির মুখ জোড়া গাম্ভীর্য হঠাৎ কেনই বা হলো। পারুলি গণেশের পিঠে হাত রেখে আরো ঘন হয়ে আসে। যাও, শুয়ে পড়োগে যাও। গণেশ এতক্ষণে প্রতিবাদ করে বলে, না গো দিদি, রাগ করে আসিনি, এমনি। তাহলে দাঁড়িয়ে কেন? ও সব বুঝি গো, বুঝি। যাও যাও, আমি বরং তাকে ডেকে ঘুমটা ভাঙিয়ে দিচ্ছি। ভাত ঘুমটা ভেঙে দিলে অমনি জাগবে ক্ষণ। পারুলি এ ধরনের কথায় গণেশ লজ্জা পায়। সম্পর্কে গুরুজন, তার ওপর মেয়ে, এমন একজনের কাছ থেকে এ ধরনের কথা শুনতে কার না লজ্জা হয়। গণেশ বলে, যাচ্ছি যাচ্ছি, তুমি শুয়ে পড়োগে দিদি, আমার পেটটা কামড়াচ্ছিল তাই। কিন্তু গণেশের জীবনের ভালো মন্দকে নিয়ে ভাবাটা যেন আজ রাত্রে পারুলির জীবনের কর্তব্য হয়ে উঠেছে। পারুলি বলে, আর ঘরে যদি শুতে একান্তই অনিচ্ছা থাকে তবে আমার ঘরে শুবে এসো। এসো না, লজ্জা কি? গণেশ সত্যি এতক্ষণ বোকার মতো ফ্যালফ্যাল করে তাকিয়েছিল মেঘলা আকাশের দিকে। পারুলির শেষ কথা আর কথার স্বরের মায়া তাকে এক নিমেষে হতবুদ্ধি করে তুলল। তার স্বাচ্ছন্দ্য শরীরটা কাঠের মতো কঠিন আড়ষ্ট হয়ে উঠল মুহূর্তে। পারুলির মাংসল মিষ্টি শরীরের ছোঁয়া, নিটোল বুকের স্পর্শ তার মনের মধ্যে তোলপাড় তুলল ভীষণ আতঙ্কের। এতক্ষণ ধরে তার পেটের মধ্যে যে সত্যিকারের কামড়ানোটা ছিল সেটা উধাও হয়ে গেল নিমেষে। গণেশ আড়ষ্ট গলায় উচ্চারণ করলে, না গো দিদি, আমার পেটটা কামড়াচ্ছিল ভাত খাওয়ার পর থেকে। আমি একবার বাগান থেকে আসি। প্রায় ছিটকে গণেশ উঠোনে নেমে যায়। পারুলির গলায় কিন্তু একটুও ভাবান্তর নেই। সে বলে, একটু পা টিপে টিপে যেও ভাই, ভারী শ্যাওলা ওখানে। গণেশ তার পরের দিন সকালে শ্বশুরবাড়ি থেকে বিদায় নিল। দেখতে দেখতে বর্ষাকালের শেষ। ভাদ্র মাসের আকাশে আশ্বিনে নীল ছোপ লেগেছে। পেঁজা তুলোর মতো মেঘের কুণ্ডলীগুলো পৌরাণিক যুগের
বিরাটাকৃতি রথের মতো তুরঙ্গ গতিতে ছুটে চলেছে কোন অলক্ষ্য উদ্দেশ্যের দিকে। গজেনের বাগানে পুঁই শাকের সবুজ ডাঁটা শুকিয়ে এলো, শুকনো শক্ত ডাঁটায় মেরচি ধরে গেল। পুঁইয়ের জায়গায় পালংয়ের বীজ বুনলে গজেন। পালংয়ের সাথে সাথে শীতের অন্যান্য কয়েকটি ফসলও। বাগানকে সে আবার নতুন করে সাজালে বটে, কিন্তু হিসেব করে দেখলে এদিক ওদিক করে তার বাকি বকেয়া জমেছে বিস্তর। দুবেলা দুসন্ধে পথ চলতে মুখোমুখি দেখার সাক্ষাৎ ঘটে এমন চেনা জানা লোকের অসংখ্যায় বেশি। 2 পয়সা বাকির জন্য দিনে 10 বার করে তাগাদা দেওয়ার মতো ঝানু ব্যবসায়ী এখনো হয়ে উঠতে পারেনি সে। তার চক্ষু লজ্জায় বাঁধে। পারুলিদের একটা গাই প্রসব হওয়ার পর দুধ দিচ্ছে বামুন পাড়ায় 2-3টি বাড়িতে। সে সকাল সন্ধে উঠানো দুধ দিতে যায় গজেনের বাড়ির বাগানের পাশ দিয়ে। গজেন বাগানে থাকলে দুদণ্ড দাঁড়িয়ে কথা বলে, আবার কোনো কোনো দিন বাড়িতে এসেও উর্বশীর সঙ্গে আধ ঘন্টা বসে গল্প করে যায়। উর্বশী গর্ভবতী, তার জিভের স্বাদ নেই। বাসি পচা টক ঝাল নোনতা জাতীয় বিস্বাদ জিনিসের প্রতি তার নজর বেশি। মাঝে মাঝে সে লুকিয়ে পারুলিকে 2-4টে পয়সা দেয় বাজার থেকে তেলে ভাজা কিনে আনার জন্য। লঙ্কা চটকে বাসি টকচা পান্তা ভাতের সঙ্গে খেতে অমৃত স্বাদ পায় সে। গজেন রোজই ভাবে পারুলিকে বাকি পয়সার তাগাদা দেবে, কিন্তু পারুলির মুখের দিকে তাকালে তার গলার স্বর নরম হয়ে আসে। সে ভাষায় মানুষের দুঃখ সুখের ভালো মন্দের খবর নেওয়া যায়। সে ভাষায় দেনা পাওনা ঝাঁঝালো তাগাদা যথার্থ ফোটে নাকি। তা সত্ত্বেও গজেন একদিন পথের মাঝে পারুলিকে ধরলে, হ্যাঁ গা, আজ দে যাব কাল দে যাব বলে বাকিতে আনাজ নিলে বাকি পয়সাগুলো কবে দিচ্ছ বলো দেখিনি। গজেন ভেবেছিল পারুলি বোধহয় ঝাঁঝিয়ে উঠে তাকে 2-4টে কড়া কথা শুনিয়ে দেবে। সেজন্য সে নিজের জিভের শান দিচ্ছিল, কিন্তু পারুলির মুখের ভঙ্গি দ্রুত পরিবর্তন এবং মুখে বিষণ্ণতার ছায়া ফুটতে উঠে দেখে গজেন অবাক। আর বলো কেন, 2 বাবুর বাড়ি দুধ দিচ্ছে পোয়াতি খালাস হবার পর 1.5 মাস 2 মাস হয়ে গেল। এ মাসে নয় উ মাসে দুবো, উ মাসে নয় সে মাসে দুবো, এই তো চলছে। যে ছেলের পেটে দুধ জোগানোর পয়সা নেই তেমন ছেলে বিয়ানো কেন বাবু? আমারই হয়েছে যত জ্বালা। তুমি আর 2-5 দিন অপেক্ষে করো। এক বাবু তো বলেছেন পুজোর আগে একসঙ্গে 2 মাসের দাম মিটিয়ে দেবে। গজেনের মনটা নরম হয়ে যায় নিমেষে। সত্যি পারুলির ওপর ওদের সংসারের সব ঝামেলা। শ্বশুর বাড়ির সংসারের সুখ থেকে বঞ্চিত হয়ে বাপের বাড়িতে এসে ধান ভানছে, চাল কুটছে, গতরে খাটছে দিনরাত। এত খেটে খুঁটেও মনে সুখ আছে কিনা সন্দেহ। অমন টাটকা শরীরটা সমাদরের অভাবে আকালে নোটে গাছের মতো শুকিয়ে যাবে কদিন পরে। মেয়ে মানুষের স্বামী গেলে শরীর গেলে তো রইল কি। গজেন বলে, আজকাল
আর আসিস নে কেন আনাজপাতি নিতে? তুমি কি আর বাকি দাম দিবিনি? তবে অনেক দিনের বাকি কি না, তাই কথাটা মনে করিয়ে দিলুম একবার। পারুলি বলে, তুমিও তো আর মোদের বাড়ির পানে যাও না। কবে একবার রাগের মাথায় কি বলেছিনু, সেই রাগ এখনো মনে পুষে রেখেছ বুঝি? পুরুষ মানুষের অত রাগ ভালো নয় গো, বুঝলে বাবু? না গা না, যায়নি সেজন্য নয়, যাওয়া হয়ে ওঠেনি 5 রকমের কাজের ঝামেলায়। তুমি বরং এসো না একদিন, নতুন মূলো উঠেছে, নিয়ে যেও। তোমার বউয়ের আবার খুব পুরনো তেঁতুলের টক খাবার শখ হয়েছে, একদিন যাবাক্ষণ। পারুলির ঠোঁটের হাসিটুকু নিয়ে গজেন বাড়ি ফেরে। উর্বশী ধুলো কাদা রঙের শরীরটা দিনে দিনে নতা ছাটা দেওয়া উঠোনের মতো ঝকঝকে ঘষা মাজা রং ফুটে বেরোচ্ছে। 4 ছেলের মা, কিন্তু দেখে বোঝার উপায় নেই। মনে হয় যেন এই প্রথম পোয়াতি। শরীরটা কম বয়সের গড়ন বাঁধন এখনো এত অটুট। সে তুলনায় পারুলিকে এত বুড়ি মনে হয় যেন। শরীরে সবই আছে, কানা ভরা পুকুরের মতো যৌবন উথাল পাথাল, কিন্তু শরীরটা যেন পানার আবর্জনায় মলিন। ঢেউয়ের অভাবে যেন পানার আস্তরণ ক্রমশ জমাট বেঁধে উঠেছে। গজেনের মনে পারুলির জন্য খানিকটা ব্যথাবোধ জেগে ওঠে। হঠাৎ একদিন সন্ধ্যার পর পারুলির বাড়িতে যায় সে। পারুলি যথেষ্ট খাতির করে, পারুলির কথাবার্তা বলে কম। তার মা ও মনসার সঙ্গে দু একটা ঠাট্টা রসিকতা হয়। কথা প্রসঙ্গে ছোট জামাই গণেশের প্রশংসা করে পারুলির মা। গজেনও সমর্থন করে সেটা। কোনো এক ফাঁকে পারুলি স্থান ত্যাগ করে উঠে গেল, আর তার মা চুপি চুপি গজেনকে প্রশ্ন করে, হ্যাঁ গজেন, তোর সঙ্গে কি মানিকের আর দেখা সাক্ষাৎ হয়? না। বনমালীর দোকানে চুল ছাড়তে এলে খবর পাই, আমার সঙ্গে দেখা হয়নি। পারুলি ফিরে এলেই মানিকের কথাটা চাপা পড়ে। গজেন বোঝে মায়ের প্রাণ, স্বামী সুখ বঞ্চিত মেয়ের দুঃখে মনে প্রাণে শান্তিহারা। গজেন আরও অবাক হয়ে ভাবে, পারুলি কি কঠিন প্রাণের মানুষ। তার দেহের জৌলসের ওপর যে শুধু মলিন আস্তরণ পড়েছে তা নয়, তার মনের চেহারাও ঘন আস্তরণে ঢাকা। সেখানকার গভীর অতলে সে হাসি কান্না বেদনা তাপ সন্তাপ তা কারোরই দৃষ্টিগোচর হবার উপায় নেই। আশ্বিনের পুজোর পর গণেশ এসে মনসাকে নিয়ে চলে গেল। পারুলি গজেনের কাছ থেকে আনাজ তরি তরকারি কিনে একটা বড় মাপের পুটুলি বানিয়ে দিলে। শীতের ফসল বেচে গজেনের লাভের পরিমাণ মন্দ হয়নি। উর্বশীকে বেশ দাম দিয়ে একটা চওড়া লাল পাড় শাড়ি, ছেলে মেয়েদের জন্য মোটা চাদর কিনে দিয়েছে। নিজের জন্য একটা জুতো কিনেছে 5 টাকা দিয়ে। মাঠের পাকা ধানের গন্ধ বাতাসে ভরপুর। সকাল দুপুরের সোনালি রোদ মাঠে শুকনো খড়ের গলা জড়িয়ে দুরন্ত শিশুর মতো খেলা করে। ধান এবছর ভালো ফলেনি। জ্যৈষ্ঠ আষাঢ়ে বৃষ্টির অভাবে খড়গুলো ঢ্যাঙা হয়েছে। গজেন ঠিক করে রেখেছে নতুন খড়
এবছর ঘরের চাল ছাইবে। মাঘ ফাল্গুনে একটা গাই গরু কেনারও ইচ্ছে আছে তার, সেজন্য আরও কিছু টাকা জমানো দরকার। গজেনের ইচ্ছে আছে এবার ধান মারা, খড়ের গাদা দেওয়ার কাজ চুকে গেলে রাসপুরের মেলায় দোকান দিবে। রাসপুরের মূলকালীর মেলা এক পক্ষ ধরে চলে। 10-15 মাইল দূর থেকেও লোকজন সেখানে আসে। পৌষের অমাবস্যা থেকে শুরু হয় মেলা। নানা উৎসব অনুষ্ঠান, পুতুল নাচ, ম্যাজিক, নাগরদোলনা আরও কত কিছুতে মেলার 15টা দিন জমজমাট হয়ে থাকে। উর্বশী ছাড়া গজেনের আর কাউকেই মেলায় যাবার কথা বলেনি। পারুলি বোধহয় উর্বশীর কাছ থেকেই শুনেছিল। একদিন মুখোমুখি দেখা হতেই পারুলি বললে, আমাকেও নিয়ে যাবে তোমার সঙ্গে? বিয়ের পর আর কখনো যায়নি রাসপুরের মূলকালীর মেলায়। শুনে অবাক হয় গজেন। তুমি মেয়ে মানুষ, কোথাকে যাবে গা? কি করে যাবে? কোথায় বা থাকবে? আর সে কি এখানে? সে যাওয়া আসাটা মুখের কথা। পারুলি ঝাঁঝিয়ে ওঠে। ভগবান দুটো পা দিয়েছে, পায়ে হেঁটে যাব, পায়ে হেঁটে ফিরব। তোমাকে কি পালকি করে বিয়ের কোণে সাজিয়ে নিয়ে যেতে বলেছি? কি করে যাব সে ভাবনা তোমাকে ভাবতে হবে কেন? তুমি পাড়াপড়শি যাচ্ছ বলেই বলা, নইলে আমি কি আর সঙ্গী জুটোতে পারবি না? গজেনের ভাবনাগুলো অমূলক নয়, তবুও পারুলির সাহস দেখে সে রাজি হয়। পারুলি গজেনকে ঠাট্টা করে বলে, দেখতে শুনতে পুরুষ মানুষ তুমি, মনটা মেয়ে মানুষের চেয়েও ভয় কাতুরে। যাবার দিন পারুলি তার মাকে বলে, জানো মা, ফিরতে যদি দেরি হয় ভাবিনি কিছু, কুন্তি মাসির বাড়িতে থাকবো 2-1 দিন। তুমি দুবাবুর বাড়ি ওঠানো দুধটা সময় মতো দিয়ে এসো কিন্তু। যাওয়ার দিন পারুলি একটা লাল পেরে কাঁচা শাড়ি পরে, কপালে সিঁথিতে সিঁদুর দেয়, মাথায় খোপা বাঁধে। শীতের পত্র বিরল মলিন গাছটি হঠাৎ যেন বসন্তের ফুলের নয়ন শোভার রূপ নিয়ে জেগে ওঠে। গজেনের মাথা থাকে বড় ঝোড়া ভর্তি মূলো, আর পারুলির হাতে থাকে একটা পুঁটলি। তাতে পরবার কাপড় আর যাবার পথে খাওয়ার জন্য মুড়ি, নারকেল। গজেনের বড় ছেলেটা সঙ্গে আসার জন্য বায়না ধরেছিল, তাকে অনেক প্রলোভন দেখিয়ে ঠান্ডা করেছে। গজেন বাগানের মূলো বাদে শিম, পালং, লাউ, কুমড়ো ফলেছে ভালো। সে ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছে যাতে ওই আনাজগুলো নিয়ে সে বাজারে গিয়ে বসে। গজেনের ছেলে নিতাই প্রাইমারি স্কুলের ছাত্র। অনেক দিন থেকে তার একটা 6.5 আনা দামের ফাউন্টেন পেনের শখ। বাপ সেটা কিনে দেওয়ার শপথ করায় সে বাজারে যেতে রাজি হয়েছে। গজেন গ্রাম থেকে রাসপুরের মেলা 6 মাইল পথ। সেটা সড়ক ধরে গেছে, কিন্তু আজকাল মাঠের ধান কাটা হয়ে গেছে। মাঠের পথ ধরে গেলে 2 মাইলের মতো কম রাস্তার মাপ। গজেন ও পারুলি মাঠ ছাপিয়েই চলে, পথ সংক্ষিপ্ত হওয়ার জন্য। দুজনে বেরিয়েছিল
চান খাওয়া করে 10টায়, মেলা পৌঁছলো দুপুরে। গজেন একা হলে আরও তাড়াতাড়ি পৌঁছাতো, সঙ্গে মেয়ে মানুষ থাকায় তার সঙ্গে সমান তালে হাঁটতে হয়েছে। তাতে অসুবিধে হয়নি কিছু, পরিশ্রমটা অনেক লঘু হয়েছে বরং। বিরাট একটা ফাঁকা মাঠ জুড়ে মেলা বসে। যারা প্রতি বছর এখানে দোকান দেয়, বাঁশ বাখারি আর ছই দিয়ে চালা বেঁধেছে। যারা গজেনের মতো উটকো দোকানি, তারা এমনি বসে, মাথায় কোনো আচ্ছাদন না টাঙিয়ে। নাগরদোল্লা এখনো ঘুরতে শুরু করেনি, ঠিকঠাক হচ্ছে। পুতুল নাচের ঘর তৈরি, দুটো বড় সিন ঝুলছে। গজেন দূর থেকেই তাকিয়ে বুঝলে একটা সিন হচ্ছে পঞ্চবটী বনে সীতার আঙ্গুল বাড়িয়ে রামচন্দ্রকে সোনার হরিণ দেখাচ্ছে। আর একটা সিনে কৌরব সভায় দুঃশাসন একদিকে দ্রৌপদীর বস্ত্র হরণ করছে, অন্যদিকে শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বস্ত্র যোগাচ্ছেন। ম্যাজিকের দলের একটা মেয়ে আছে শুনে বহু লোক ম্যাজিকের এলাকায় ভিড় করে দাঁড়িয়েছে। এদিক ওদিকে অনেকগুলো তেলে ভাজার দোকান থেকে পচা বাদাম তেলের গন্ধ বাতাসে ঘুরিয়ে উঠেছে। বেলুন উড়ছে নানা রঙের। একজন বাঁশিওয়ালার বাঁশিতে সিনেমার গানের সুর বাজিয়ে চলেছে। বাঁশি বিক্রয়ের চেয়ে বাঁশি শুনিয়ে লোকের মন হরণেই যেন তার বেশি আনন্দ। ছিট কাপড়ের দোকান বসেছে অসংখ্য, তারাই মেলার অর্ধেক রূপ খোলতাই করে তুলেছে। একটা ছাড়া গরু এসে গজেনের মূলোর ঝোড়াটা শুকে গেল। ঝোড়াটা আগাগোড়া দড়ি জালে মোড়া ছিল বলেই ঘ্রাণে অর্ধেক ভোজন করে বিমুখ হতে হলো তাকে। পারুলিকে ঝোড়াটার কাছে বসিয়ে রেখে গজেন ইতিমধ্যে 2-1 চক্কর ঘুরে আসে। 2-1জন চেনা লোককে খুঁজে তাদের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে ফিরে এলে পারুলি বলে, এবার চারটি খেয়ে নাও, আমার পুটুলিতে মুড়ি বাঁধা আছে। তোমার খিদে পেয়েছে নাকি? আমার পাইনি, তোমার পেয়েছে বলেই বলছি। আমার পাইনি। তুমি খাবে তো খাও, দাঁড়াও 4টি মিষ্টি কিনে আনি। মিষ্টি কি হবে মিছিমিছি? আমার কাছে নারকেল আছে। তা থাক, গরম জিলেপি ভাজছে, কিনে আনি। আর কিছু খাবে নাকি? পারুলি গজেনের আত্মীয় কুটুম্ব কেউ নয়, পাড়াপড়শি সম্পর্ক। তাকে এত খাতির না করলেও চলে। তবুও যেহেতু গজেনের সঙ্গে সে মেলায় এসেছে, তার সুখ স্বাচ্ছন্দ্যের দায় যেন আপনা থেকে চেপেছে গজেনের কাঁধে। গ্রহণ করুক বা না করুক, মেয়েদের জন্য এমনই অযাচিত অনুগ্রহ প্রকাশ করার মধ্যে পুরুষরা চিরকাল নিজেদের গুরুত্ব ও গৌরব অর্জন করে এসেছে। অধিকার বোধটা পুরুষ শ্রেণীর একচেটে। সেটা শাসন করার ক্ষেত্রে যতটা সত্য, স্নেহ ভালোবাসা দয়া দাক্ষিণ্যের ক্ষেত্রেও তার চেয়ে কিছুমাত্র কম নয়। বিকেলে রোদ শেষ হতে না হতেই পুতুল নাচের ছই ঘেরা ঘরে বাজনা বেজে উঠল। ঢোল, সানাই আর খ্যানখ্যানে কাশি। নাগরদোলা বাই বাই করে ঘুরতে থাকলো আকাশে। ম্যাজিকের ঘরে আলো জ্বলল। বিলেতি বাজনার বাজখাই আওয়াজে মাঠে ফাটা মাটি উঠল কেঁপে। সার্কাসের গেটের সামনে বাঁশের উঁচু মঞ্চে
শুরু হলো কিংভূত কিমাকার ক্লাউনের নাচ। ছাউনি বাঁধা দোকানগুলো হ্যাজাকবাতি সূর্যাস্তের অন্ধকারকে ভাগিয়ে দিলে। গজেনের এতক্ষণে খেয়াল হলো সে আলোর কোনো বন্দোবস্তই করেনি, কিন্তু ভেবে দেখে আলোর বিশেষ প্রয়োজন নেই। চারপাশে আলোর সমারোহ সমস্ত মাঠটা জুড়েই প্রতিফলিত। তাছাড়া রাত্রে আনাজপাতি কেনাবেচা হয় না, যা হওয়ার দিনও মানে। পারুলি তার পুটলিটা হাতে নিয়ে বলে, আমি তাহলে যাই গা। পারুলি খানিকটা এগিয়ে গেলে গজেন তাকে ডাকে। একটু ইতস্তত করে বলে, একটা কাজ করতে পারো যদি তো ভালো হয়। কি বলো না? গজেন তার কোমরে জড়ানো টাকার গেছেলটা বার করে বলে, তুমি তো মাসির বাড়ি যাচ্ছ, তাহলে এটা তুমি নিয়ে যাও, নিজের কাছে কাছে রাখবে। এর মধ্যে 15.5 টাকা আছে, গুনে দেখে নেবে। থাক না, কালকে যখন আসবে বলো দেখিনি। কাল দুপুর গড়াতে আসবো। টাকাটা নিয়ে আসতে হবে? না, কাল আনতে হবে নি। কাল এলে বলে দেব কবে চাই। এই মালগুলো বেচে শেষ হয়ে গেলে টাকাটা লাগবে। কাছেই আমদানি রপ্তানির বড় বাজার আর নদীর ধারে, সেখান থেকে পাইকারি দলে মাল কিনব। পারুলি মন্থর গতিতে চলে যাওয়ার দিকে তাকিয়ে গজেন অনেকবার ভাবে, আত্মীয় কুটুম্ব নয় এমন একজন মেয়ে মানুষের কাছে কি এতগুলো টাকা ছেড়ে দেওয়া উচিত হলো তার? মেয়ে মানুষের স্বভাব তো, কার কাছে রাখবে, কার কাছে কি বলবে, কে বলবে, কে 2-5 টাকা সরিয়ে নিলে তখন কিসেই বা করবে সে? কাল পারুলিকে টাকাটা সঙ্গে আনতে বললেই হতো। অনেক রাত্রি পর্যন্ত তার মনটা টাকার চিন্তায় উন্মুখ হয়ে রইল। রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা মন্দ হলো না। গরুর গাড়ি বোঝাই হয়ে খড় বিক্রি হতে এসেছিল মেলায়। এক দুয়াটি সেখান থেকে চেয়ে মেঘে চমৎকার খড়ের বিছানা তৈরি হয়ে গেল। গজেন আর তার চেনা জানা আনাজ পাইকারির সকলে একসঙ্গে পাশাপাশি শোবার আয়োজন করেছে। 2-1 জনের কাছে ছই ছিল, ঠান্ডার ভয়ে সেটা টাঙিয়ে একটা লম্বা তাঁবুর মতো তৈরি হয়ে গেল। খাওয়াও হলো সবাই মিলে একসঙ্গে। পরের দিন দুপুরের ভেতর গজেনের মাল বিক্রি হয়ে গেল অর্ধেক। অন্যদের চেয়ে 2 পয়সা সস্তা দরে মাল ছাড়তেই খদ্দের বেশি পেল সে। দুপুর গড়িয়ে পারুলি এসে হাজির। একা নয়, সঙ্গে আর 2-4 জন মেয়ে মানুষ, হয়তো মাসির বাড়ির লোক কিংবা মাসির গ্রামের পাড়াপড়শি। পারুলি এসে বললে, সাতপো, আমরা আজকে পুতুল নাচ দেখব। কি পালা হবে বলো দেখিনি আজ? কি জানি, জানি না তো ঠিক। এখন চলি, আমরা অনেক কেনাকাটা করব ঘুরে ঘুরে। এই মেলা নাকি লোহা লক্করের জিনিস খুব সস্তা। তুমি এখানেই থাকবে তো? হ্যাঁ, থাকবো। তাহলে যাবার পথে দেখা করে যাবো খন। টাকার দরকার হলে তখনই বলো। গজেন টাকার কথাটা তখনই বলতে চায়, কিন্তু কেমন যেন বেখাপ্পা ঠেকল।
তার চোখে মুখের ভঙ্গি দেখে পারুলি ব্যাপারটা বুঝে নিল নিজেই। তোমার টাকার জন্য ভাবিনি, সে আমি মাসির কাছে তালা চাবি এঁটে রেখেছি। পারুলিকে আজ বেশ প্রাণবন্ত মনে হলো গজেনের। একদিনে তার বয়সটা অনেকখানি কমে গিয়ে গাছের বদলে পল্লবিনী লতা করে তুলেছে তাকে। বিনা পয়সায় পুতুল নাচ দেখার আনন্দেই কত খুশি খুশি মেজাজ। অথচ গদেন যদি ইচ্ছে করে তাহলে 3 আনা দামের টিকিট কাটিয়ে তাকে কি একদিন ম্যাজিক দেখাতে পারবে না? খুব পারে। হ্যাঁ, ব্যবসা ভালো লাভ হলে নিশ্চয়ই একদিন ম্যাজিক সে দেখিয়ে দেবে পারুলিকে। পারুলিও খুশি হবে খুব। আহ, বেচারার স্বামী থেকেও নেই, সোহাগ করা লোকের অভাবে মনের কত আশা আকাঙ্ক্ষা মনের মধ্যেই অযত্নে ছাড়ার মতো জন্মিয়ে শুকিয়ে যাচ্ছে। ওর স্বামী সঙ্গে থাকলে কি আর গজেনকে ওর জন্য এত ভাবতে হতো? 2-3 দিনে গজেনের লাভ হলো মন্দ নয়। পারুলির কাছ থেকে টাকা চেয়ে নিয়ে সে পাইকারি দরে কাছের বাজার থেকে আরও অনেক রকমের আনাজ তরকারি কিনে বড় রকমের দোকান করে তুলেছে। গজেনের মনটা খুব প্রফুল্ল। পারুলি বিকেলে আসতেই গজেন বললে, আজ যেন চলে যেওনি তাড়াতাড়ি। কেন বলো তো? আমি ম্যাজিক দেখব, তোমাকেও দেখাবো ভাবতেছি। পারুলি সাদা দাঁতে রঙিন হাসে। গজেনের মনটা আরও রঙিন হয়। কেনে, তুমি আবার পয়সা খরচা করবে কেনে মিছিমিছি? তা হোক না, দুজনে একসাথে এলুম, আমি একা একা দেখব, ভাবতে কেমন লাগেনি? আমার বাবু ভয় করে ও ম্যাজিক দেখতে। কেনে বলো দেখি? কি সব মেয়ে মানুষকে কেটে দেখায় বলে, ও সব কাটাকাটি দেখতে পারবিনি আমি। গজেন তাকে বোঝায়, ম্যাজিকের কাটা সত্যিকারের কাটা নয়, কৌশলে সত্যিকারের মতো দেখায়, ওতে ভয় পাওয়ার কিছুই নেই। ম্যাজিকে মেয়ে মানুষের আলাদা আলাদা জায়গা। মেয়েদের জায়গায় বসে পারুলি দেখে। ম্যাজিক শেষ খেলা ওই কাটাকাটি খেলা। পারুলি ওই সময়ের বুকের মধ্যেটা ঢিপ ঢিপ করে ওঠে। পুতুল নাচের অভিমন্যু বদের দৃশ্যর চেয়ে ওই করাত চালিয়ে মেয়ে মানুষ কাটার দৃশ্যটা তাকে অনেক বেশি কষ্ট দেয়। বাইরে বেরিয়ে গজেনের সঙ্গে দেখা হবার পর গজেন লক্ষ্য করে পারুলির চোখ দুটো ভিজে ছপছপ করছে। পারুলি বলে, ম্যাজিক তো দেখা হলো, এখন একা একা বাড়ি ফিরি কি করে? চেনা জানার সঙ্গী কেউ নেই? এ ভিড়ে কি করে খুঁজি বলো তো? এখনো রাত হয়নি, চলো আমি না হয় পৌঁছে দিয়ে আসি, তোমার মাসির বাড়িটা চেনা হবে। তাই চলো, এদিকে এসো। ওদিকে কেনে আবার? কি আছে ওদিকে? এসো না। গজেন শটান পারুলিকে নিয়ে মিষ্টির দোকানে ঢোকে। গজেনের এত খাতির অভ্যর্থনা পারুলির ভালো লাগে না একেবারে। তবুও গজেন যদি কিছুতে আপত্তি না শোনে তাহলে এই লোকের ভিড়ে কি চিৎকার করবে সে? আলো দিয়ে সাজানো দোকান, কাচের আলমারিতে থরে থরে নানা ধরনের খাবার সাজানো, দুপাশে সারি সারি ব্রেঞ্চ, মাঝখানে টেবিল। অনেক ভদ্রগোছের লোকও দোকানে বসেছে খেতে। এই রকম দোকানে ব্রেঞ্চে বসে খাওয়া গজেনের বরাতে কখনো ঘটেনি।
শুধু পারুলিকে খাওয়ানোর জন্যই নয়, নিজে খেতে পেরেও কম আনন্দ নয় তার। বেশি দামের জিনিস কেনার ক্ষমতা নেই। 1 আনা দামের সিঙাড়া আর 1 আনা দামের গজা কেনে অনেকগুলো। খুচরোর চেয়ে ওজন দরে নিলে সংখ্যায় বেশি হবে বলে 1 পো গজা নেয় সে। নিজের চেয়ে পারুলিকেই দেয় বেশি। তার ভাবখানা এই রকম, যেন আমি পুরুষ মানুষ, জীবনে এমন খাবার সুযোগ কত পাবো, তুমি তো পাবেনি। পারুলি সেগুলো গজেনের পাতে তুলে দেয়, গজেন আবার তুলে দেয় পারুলির পাতে। ভদ্রলোক খদ্দেরের চোখগুলো ওদের ওই তোলাতুলি চাষারে ভোজনক্রিয়া দেখে কৌতুকে হাসে। ভদ্রলোকের জন্যই পারুলি জোর গলায় কিছু বলতে পারে না, ফিসফিস করে বলাটা যাতে হয় জোরে পারা যায় বলে। নতুন বউয়েরা স্বামীর সঙ্গে যেভাবে লজ্জা শরম বাঁচিয়ে মনের দ্বিধা প্রকাশ করে, পারুলি চড়া স্বভাবে এই নরম কোমল রূপান্তর গজেনকে ভারী উৎফুল্ল করে। দোকানের বাইরে কেবল একটু আগে লজ্জাবতী পারুলের চেয়ে ওই বদরাগী পারুলকেই যেন তার আরও বেশি ভালো লেগেছে। সারাটা পথ পারুলি কথা বলে না গজেনের সঙ্গে। গজেন ভেবেছিল পারুলিকে তার মাসির বাড়ির দোরগড়া পর্যন্ত পৌঁছে দিয়েই সটান সে চলে আসবে। তা কিন্তু হলো না। গজেনকে বাড়ির লোক আটকালো। আপত্তি সত্ত্বেও তাদের জোর করে খাওয়ালো। খাওয়াবার সময় পারুলি বললে, সবাই বলছে রাতখানা এখানে থেকে যাও না। গজেন রাজি হলো না কিছুতেই। 2 দিন পারুলির আর দেখা নেই। গজেন ভাবলে সে বোধহয় বাড়ি চলে গেছে, কিন্তু 3য় দিন আবার তাকে একদল মেয়ের সঙ্গে মেলাতে আসতে দেখে গজেন অবাক হয়ে প্রশ্ন করে, তুমি যাওনি? কদিন আসনি, আমি ভাবলুম তুমি চলে গেছো। না, চাইনি, যাবার ইচ্ছে ছিল। আমার এক মাসতুতো ভাইয়ের বউ এলো বাপের বাড়ি থেকে, শেষেই জোর করে যেতে দেয়নি। আজ আবার পুতুল নাচ দেখতে টেনে নিয়ে এলো। গজেন মাথা চুলকে বলে, যদি রাগ না করো তো একটা কথা বলি। কিসের কথা? রাগ না করলে বলি। বলো না, রাগের কথা না হলে রাগ করব কেন? কাল একজনের সাথে দেখা হলো। কার সঙ্গে? মানিক প্রধানের সঙ্গে। আমার দোকানে এসেছিল, বিড়ি খাওয়ালাম, চা খাওয়ালাম, অনেকক্ষণ কথা হলো। লোকটা সে চেহারা নেই, কেমন যেন হয়ে গেছে। বাড়িতে নাকি খুব অসুখ বিসুখ। শ্বশুর বাড়ির খোঁজ খবর নিলে, ছেলেটার কথা জিজ্ঞেস করলে। আমি তো বললুম ভালো আছে। তোমার কথাও জিজ্ঞেস করলে আছে আন্দাজে। আমি একদম উল্টে পাল্টে যা মনে এলো বলে দিলুম। বললুম যে তার শরীরও হাড় মাস সারা, রাত দিন খাটছে। আগে মনসা ছিল, সে চলে গেল শ্বশুর বাড়ি। তারপর তোমার মায়ের কথা বলে দিলুম যে তিনি বাতের রোগে শয্যাশায়ী। ভাগ্যিস তুমি কালকে আসনি। কেন? কাল এলে কি হতো? আমাকে ছেলে ধরার মতো ধরে নিয়ে যেত নাকি? না, তা নয়। আমি যে আরেক কথার একদম চেপে গেছি। তুমি 2 দিন আসনি, আমি ভাবলুম বুঝি বাড়ি চলে গেছো। তুমি যে
এখানে মেলায় এসে মাসির বাড়িতে আছো সে কথা একদম জানায়নি কি না? পারুলি গম্ভীর মুখে সবটা শোনে। গজেনের কথা শেষ হলে এমন একটা মুখভঙ্গি করে, ঠোঁটের পাতা ওল্টায়, যেন এসব সংবাদে তার ঠোঁটের পাতা ছাড়া আর কিছু ওল্টাবে না। ওদিকে পুতুল নাচের বাজনা শুরু হয়ে গেল। আজ হবে সীতার বনবাস পালা। পারুলি বলে, ওরা সব দাঁড়িয়ে আছে, আমি চলি। সীতার বনবাস দেখে পারুলির চোখে অনেকক্ষণ কান্নার জল জেগে রইল। সকলের চেয়ে তার রাগ হলো রামের ওপর। তুমি এমন একটা রাজা, কত তোমার জ্ঞান বুদ্ধি, মনে তোমার কত দয়া মায়া, তুমি কি না সীতার মতো সতীলক্ষ্মী নারীকে শেষ পর্যন্ত বনে পাঠালে? যে প্রজাগুলো সীতার নামে কলঙ্ক রটালো, তার মুখে নুরু জ্বালিয়ে মুখ পোড়া হনুমান বানিয়ে দিতে পারলে না, তাহলে বুঝতুম একটা মর্দের মতো মর্দ বটে। কইকেয়ীর চেয়েও রামের ওপর তার ক্ষোভ বেশি। কুজি বুড়ি কইকেয়ীদের তো ওই রকমই কাজ। যত রাজ্যের কুটিল মন্ত্রণা মাথায় ঘুরছে। কারুর কপালে সুখ দেখলেই তাদের বুক ঈর্ষায় ফেটে যায়। নিজের শাশুড়িকে দেখে তো এ কথা বোঝা যায়। শাশুড়ির চক্রান্তেই তো সে আজ 2 বছর হলো স্বামীহারা। তার স্বামীও ঠিক ওই রামের মতোই মানুষ। 5 জন বলল, তোর বউটা পাজি মুখরা, শ্বশুর শাশুড়ির দুচ্ছেদ্যা হেনস্থা করে। তোর ভাই ভদ্র বউদের চোখে দেখতে পারে না, সে মানুষটা এমনই, বুঝলো নি? সত্যি মিথ্যার বিচার করল নি? কোনটা কার চক্রান্ত ভাবল নি? মাথার চুলের মুঠি ধরে চড় চাপড় আর গলা ধাক্কা দিয়ে ঘরের বার করে দিলে। তা রামচন্দ্রের মতো মানুষ যদি সীতাকে বনবাসে পাঠাতে পারে, আমার স্বামী তো রামচন্দ্রের রয়েরও যোগ্যী নয়, সে বা তার বউকে ঘর থেকে তাড়াবিনি কেন? আবার 1 দিন 2 দিন 3 দিন গেলে পারুলির দেখা নেই। গজেন নিশ্চিন্ত হলো পারুলি বাড়ি চলে গেছে ভেবে। গজেন আরও ভাবলে, মানিককে সে যেভাবে বানিয়ে বলেছে, তাতে আজ না হোক কাল হোক একদিন সে শ্বশুর বাড়িতে আসবেই। দেখতে দেখতে মেলা শেষ হয়ে এলো। গজেনের যাবার দিন নিজের সংসারের জন্য টুকিটাকি কেনাকাটা করলে। মাছ কাটার বটি, চাল ধোয়ার ধুচুনি, কাঞ্চননগরের ছুরি, প্রদীপ রাখার কাঠের 1.5, বড় ছেলের জন্য 6.5 আনা দামের ফাউন্টেন পেন, উর্বশীর জন্য একটা রঙিন কাপড়ের সায়া ব্লাউজ, নিজের জন্য একটা কম দামের শখের আংটি আর আতসের গজা। এই সব ঝোড়ায় চাপিয়ে চাপিয়ে বাড়ির দিকে রওনা দিলে। মেলার বেচা কেনা বেশ ভালো হয়েছে তার। মনটা স্বাচ্ছন্দ্য খুশিতে পালকের মতো হালকা। উর্বশী ওই রঙিন সায়া ব্লাউজ পেয়ে কত খুশি হবে। পারুলি বাড়িতে ফিরে হয়তো একদিন উর্বশীর সঙ্গে দেখা করে। আমি যে তাকে নিজের পয়সায় ম্যাজিক দেখিয়েছি, দোকানে নিয়ে গিয়ে খাইয়েছি, সে গল্প করেছে নিশ্চয়ই উর্বশীর কাছে। উর্বশীর মুখে কিছু প্রকাশ না করলেও মনে মনে ক্রুদ্ধ হয়ে আছে অন্য মেয়ের ওপর আমার আদর সোহাগ শুনে। কিন্তু যখন দেখবে উর্বশীর জন্য
কত দামের জিনিস কিনে এনেছি। পারুলিকে যা খাইয়েছি তার জন্য সে খাবার কিনে এনেছি, আজ সেরে নিশ্চয় রাগ থাকলেও তা জল হয়ে যাবে উর্বশীর। কিন্তু পারুলি কি একা উর্বশীকেই বলেছে? নিশ্চয়ই তার মাকেও বলেছে। আরও দু একজনের কাছেও না বলে থাকতে পারেনি। যারা শুনেছে তারা মনে মনে ঈর্ষান্বিত হয়েছে আমার 2 পয়সা রোজগারের অবস্থা সচ্ছল হওয়ার কথা ভেবে। পারুলি নিশ্চয় মনে মনে আমার উপর খুব কৃতজ্ঞ হয়ে আছে। যাবার সময় হয়তো পুকুর পাড়ে দেখা হয়ে যাবে, খুব লজ্জা লজ্জা হাসবে। পারুলির লজ্জা দেখা গেছে বটে। সেদিন মিষ্টির দোকানে ফিসফিস করে বলা তার কথাগুলো যেন বসন্তের হাওয়ার মতো স্পর্শ করেছিল আমাকে। পারুলির মাথায় সিঁদুর দেখে দোকানের ভদ্রলোক হয়তো ভেবেছিল স্বামী স্ত্রী আমরা। স্বামী স্ত্রী স্বামী স্ত্রী কেন হতে যাব? না, ও সব কুভাবনা আমি ভাবি না। তবে পারুলি মেয়েটাকে বেশ ভালো লাগে আমার, বেশ আপন মনে হয়। জীবনে ঠিকমতো স্বামী সহবাসের সুখ পেলুনি বলে দুঃখ হয়। তবে দেখ, গ্রামের তো এত লোক আছে, পারুলি নিজের অহংকারে কারুর সঙ্গে কথা বলে কি? অথচ আমার সঙ্গে তো বেশ ভাবসাব, কথায় কথায় চেঁচিয়ে ওঠে বটে। ওর ওটা স্বভাব। সোহাগের জন্যই মেয়েরা জ্বালা কষ্ট দেয়। চলতে চলতে গজেন নিজের গ্রামের বাজারে এসে পৌঁছালো। বনমালী পরামানিকের দোকানে ঝোড়া নামিয়ে বলে, কি রে, দাড়িটা কামি দিবি নাকি? দাড়ি গোপ কামিয়ে দিতে দিতে বনমালী বলে, এই আশা হচ্ছে বুঝি? কীরকম হলো? বেশ ট্যাক মোটা মনে হচ্ছে। গজেন সাবান মাখা মুখে লম্বা আয়নার দিকে তাকিয়ে হাসে। মানিক প্রধান তার শ্বশুর বাড়িতে এসেছিল জানো? কে? মানিক মানে পারুলির? হ্যাঁ গা, এই তো 2 দিন না কদিন আগে। এসে দেখে পারুলি নেই। সকালে এসে দুপুরে চলে গেল। সেই দিন বিকেলে পারুলি এসে হাজির তার মাসির বাড়ি থেকে। সে তোমার সঙ্গেই তো গেছিল না? তারপর? তারপর সকালে শুনি পারুলি তার ছেলেকে কোলে নিয়ে শ্বশুর বাড়ি চলে গেলে। যাক বাবা, এতদিন পরে মেয়েটার বরাতে আবার স্বামীর ঘর জুটল। আয়নার মধ্যে নিজের পরিচ্ছন্ন মুখের দিকে তাকিয়ে গজেন লক্ষ্য করলে তার মুখে কোথাও হাসির আভাস নেই। বাজার থেকে বাড়ি পর্যন্ত পথটুকু হাঁটতে গিয়ে শরীরটাকে বড্ড ভারী আর ক্লান্ত ঠেকল। তার মনের মধ্যে পারুলি চলে যাওয়ার ঘটনাটা কেবলই ফিরে ফিরে এসে তাকে কীরকম বিমর্ষ করে তুলল। অন্য ভাবনা চিন্তা নিয়েও সেটাকে সে মন থেকে সরিয়ে দিতে পারল না। অথচ পারুলি চলে যাওয়ার সময় আমার খুশি হওয়া উচিত। মিছিমিছি করে মানিককে সেদিন ওইসব কথা না বললে সে আসত কি? মানিকের কঠিন মনটাকে স্নেহে গলিয়ে দেওয়ার জন্যই আমি ওই কাণ্ডটা করলাম। তাহলে আবার দুঃখ কেন? উর্বশীর কথা ভাবব বরং।
উর্বশী গজা খেতে ভালোবাসে। গজা পেয়ে খুবই খুশি হবে সে। আর গজার ওপর আবার যখন সায়া ব্লাউজ পাবে তখন। উর্বশী আমার বউ, তার পেটে আমার নতুন সন্তান। অথচ সেদিন গজার দোকানে ভদ্রলোকরা নিশ্চয় ভুল করে ভেবেছিল পারুলি আর আমি স্বামী স্ত্রী। তা না হলে ও মন ঘন হয়ে বসে খাবার তুলাতুলি করে কেউ? আবার সেই পারুলির কথা, হতভাগা রে। আচ্ছা, নিতাইয়ের জন্য সে 6.5 আনা পেনটা কিনেছিলুম, সেটা পকেটে আছে তো? হ্যাঁ, আছে। নিতাইয়ের ওপর বাগান ছেড়ে দিয়ে গিয়েছিলুম। সে আবার কি করলো দেখো। পালং টালংগুলো বাজারে গিয়ে কীরকম বিক্রি করলো কে জানে। পারুলি কি যাবার দিন তার বাগান থেকে শাকটাক নিয়ে গেল নাকি? গজেন বাড়িতে পা দিয়ে চিৎকার করে উর্বশীকে ডাকে। উর্বশী রান্না চাপিয়েছে উনুনে। সঙ্গে সঙ্গে উঠলে তরকারিটা পুড়ে যাবে বলে সে উঠতে পারে না। রান্নাঘর থেকে বলে, দাঁড়াও না গো, একটু আসছি। না, গজেনের আর সময় সয় না। এখনই তাকে তার মনের এত জিনিসগুলো দেখাতে হবে, নয়তো সুয়াস্তি নেই। সে আবার চেঁচায়, কই, এখনো হলো নি? আরে জ্বালা, তরকারিটা জল ঢেলে তবে না যাব? এই তো এলে, একটু জিরোবে তো আগে। ছেলেগুলো গজেনের চারপাশে ঘুরঘুর করছিল কিছু খাবারের লোভে। ছোট ছেলেটা গজেনের ঘাড়ের ওপর চেপে বসার চেষ্টায় পিঠ থেকে গড়িয়ে মাটিতে আছাড় খাচ্ছিল বারবার। রান্নাঘর থেকে ভেসে আসছিল মূলো পালংয়ের গন্ধ, আর সেই সঙ্গে একটা নারীর কান্নার শব্দ। গজেনের মেয়েটা ভীষণ পেটরোগা বলেই পেটের জ্বালাটা তার সর্বক্ষণের। যতক্ষণ উর্বশী রাঁধে সে রাধা তরকারির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ঘ্যান ঘ্যান করে কাঁদে। কোনো সময়ই তার পেটের খিদে আর নাকের কান্নার বিরাম নেই। ইতিমধ্যে সাহস পেয়ে মেজ ছেলেটা গজেনের ঝোড়া হাতড়াতে শুরু করে দিয়েছিল। গজেনের কি হলো কে জানে। ছেলেটার পিঠে ঠাস করে একটা চড় সাটিয়ে সে দাবড়ি দিয়ে ওঠে। ঝোড়াটা তুলে নিয়ে রান্নাঘরের মুখে সেটাকে আঁচড়ে রেখে উর্বশীর দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠে গজেন, তখন থেকে ডাকতেছি, এখনো উঠবার সময় হলো নি নাকি? উর্বশী ফ্যালফেল করে তাকায় গজেনের মুখে। মানুষটার হঠাৎ এমন মারমুখ দশার কারণ কি বুঝে উঠতে পারে না। ও মেয়েটা ওখানে ঘ্যান ঘ্যান করতেছে কেনে? কেনে আবার? ওর যা চিরকালের ব্যামো। এই, উঠে আয় দেখি ওখান থেকে, মেরে ফেলবো এক্কেবারে। উঠে আয় বলছি। মেয়ে তবুও কান্না থামায় না। গজেন রান্নাঘরে ঢুকে মেয়েটার একটা হাত ধরে হ্যাঁচকা টেনে তাকে উপরে তুলে ফেলে। রাত দিন তোমার পেটের জ্বালা, ভারী তোর খিদে না? নে খা, সব খা, দেখিনি এগুলো। রান্নাঘরের আনাজের চুপড়ি থেকে এক গোছা পালং শাক সে মেয়েটার মুখে গুজে দেয়। কাঁচা পালং এর আবার স্বাদ কি? মেয়েটা আচমকা দারুণ ভয়ে মার মতো চুপ করে যায়। গজেন দপদপ করে পা ফেলে
বাগানের দিকে চলে যায়। সবুজ পাতা, গোলাপি ডাঁটার পালং শাকগুলো দুলছে। শুকনো কটা পুঁইয়ের গাছে বেগুনি রঙের অজস্র মেছরি ফুটে আছে। শিমের ফুলগুলো কি চমৎকার দেখাচ্ছে। কিন্তু এইসব খাদ্যবস্তু ছাড়াও জীবনে আরও যেন কিছু প্রয়োজন, যার অভাবে গজেনের মনে কোথাও কোনো সুখের স্বাদ নেই। বাগানে ঢোকার সময় বাঁশের আগালটার গায়ে ধড়াস করে সে একটা লাথি মারে। এরই সাথে শেষ হলো আজকের ছোট গল্প পুঁই পালংয়ের স্বাদ। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।